আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত জানানো হলো গার্ড অব অনারে বঙ্গভবনে বর্ণাঢ্য রাষ্ট্রাচার। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন, পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, অপারেশনাল স্থাপনা পরিদর্শন। দেশে সত্যিকার গণতন্ত্র ফেরাতে চায় সরকার, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন জানালেন এলজিআরডি মন্ত্রী। ইতিহাস ঐতিহ্য মাথায় রেখে কাজ করার কথা জানালেন তথ্যমন্ত্রী। রংপুরে স্বামী স্ত্রী ও 2 সন্তানের মরদেহ উদ্ধার, ডাকাতির সময় গলায় রশি পেঁচিয়ে হত্যা, ধারণা পুলিশের, বেশ কয়েকজন আটক। এবং সিঙ্গেল ডেকের নিবন্ধন নিয়ে বদলে ফেলছে কাঠামো, সড়ক দাপিয়ে বেড়াচ্ছে 800-র বেশি অবৈধ স্লিপার বাস, দেখেও না দেখার ভান বিআরটি এর, কেবল জরিমানায় দায় সারছে পুলিশ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 11টায় তিনি বঙ্গভবনে প্রবেশ করেন। সুসজ্জিত গাড়ি বহরে অশ্বারোহীর দল মূল সড়ক থেকেই অভিবাদন জানায় রাষ্ট্রপতিকে। বঙ্গভবনে প্রবেশের পর বর্ণাঢ্য রাষ্ট্রাচারে নতুন রাষ্ট্রপতিকে বরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। সবুজ লনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনারে সম্মান জানায় প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা। এ সময় গার্ড পরিদর্শন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বঙ্গভবনের কর্মকর্তারা শুভেচ্ছা জানান নতুন রাষ্ট্রপতিকে। নৌ ও বিমান বাহিনীতে পদোন্নতির জন্য রাজনৈতিক মতাদর্শ, ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে থেকে সিদ্ধান্ত নিতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনীতে এই নির্দেশনা দেন তিনি। সকালে বিমান বাহিনী সদর দফতরে নির্বাচনী পর্ষদ উদ্বোধন শেষে বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন সরকার প্রধান। এর আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠান স্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের প্রতিটি স্তরের নির্বাচন সঠিক সময়ে সম্পন্ন করা হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আইনের রাজনীতিতে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি। দেশে সত্যিকার গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো দুর্নীতির অভিযোগ থাকলে তা খতিয়ে দেখা হবে। সাংবিধানিক প্রক্রিয়ায় সেই নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে ইনশাআল্লাহ বিএনপি সরকার যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন। আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্ট দেওয়া নেই, তাহলে আওয়ামী লীগ কেন গণতন্ত্রকে হত্যা করে পার্লামেন্টের ভিতরে 11 মিনিটে এক নায়কৃত্ব কাজ? আর বিএনপি কি করলেন? যদি তর্কের খাতিরে ধরে নেই যে বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে, কথা বলছি, সেই বিএনপি এক নায়কত্ব থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র ফিরিয়ে দিলেন। দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ। সকালে প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় শেষে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, সরকারের কর্মকাণ্ড নীতিগত সিদ্ধান্তগুলো জনগণের কাছে সঠিক ও
ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে। গণতন্ত্রের জন্য সংবাদ মাধ্যমের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, গত ১৭ বছর সংবাদ মাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল। সরকারের সকল কর্মকাণ্ডের জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়া ভালো জিনিসগুলি, সেই দায়িত্বটা আমাদের অনেক বড়। গত ১৭ বছরও সেই ধরনের আপনার কন্ট্রোলিং নেচার এবং কথায় কথায় সেই সময় বলা যে টেলিভিশনের লাইসেন্স কারা দিয়েছে, কাদের কথা বলতে হবে সেই যে মনে করিয়ে দেওয়া, হাত বেঁধে দেওয়া সাংবাদিকদের মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, বাট কোনোভাবেও যেন আমরা কন্ট্রোলে না যাই মাথায় রাখতে হবে যে মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান রুহুল কবির রিজভী এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। রিজভী বলেন, চলমান জ্বালানি সংকটের জন্য বর্তমান সরকার দায়ী নয়। বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করার কথাও জানান ভারপ্রাপ্ত মহাসচিব। বলেন, নতুন নেতৃত্বে বিভিন্ন ইউনিটকে সাজানো হবে, দলের মধ্যে এই প্রক্রিয়া চলমান থাকবে। মহেশখালীতে ভাসমান যে টার্মিনাল, সেটার যে ত্রুটি হয়েছিল সেটা সম্পূর্ণরূপে সারাই করা হয়েছে, ঠিক হয়ে গেছে এবং এলএনজি ভর্তি কার্গো ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সরবরাহ চলছে। আপনারা জানেন যে দেশের বিভিন্ন অঞ্চলে গ্যাসের যে চাপ কমে গিয়েছিল সেই চাপ আবার বৃদ্ধি পেয়েছে, লোডশেডিং অনেক কমে গেছে। তা আমি যেটি বলেছি, একটি সরকারের আন্তরিকতা থাকলে এবং জনকল্যাণে মনোনিবেশ করলে সেই সরকার সফল হয়। সময় সংবাদে আরও থাকছে, কলকাতায় আগুনে নিহত দেবাশিস ও তার সন্তানের শেষকৃত্য সম্পন্ন। স্ত্রী শ্বশুরকে দাফন, সাভারে দাফন করা হলো আহমেদ বাবুর মরদেহ। রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে উল্লেখ করে পুলিশের ধারণা, ডাকাতির সময় তাদের হত্যা করা হয়েছে। বাইরে থেকে তালাবদ্ধ বাড়িটি, স্বজনদের কাছেও ছিল না খোঁজ। অবশেষে তালা ভাঙলে মেলে একই পরিবারের 4 সদস্যের মরদেহ। রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ির দোতলায় পরিবার নিয়ে থাকতেন গণপতি চক্রবর্তী। কয়েকদিন ধরে যোগাযোগ করতে না পেরে খোঁজ নিতে আসেন স্বজনরা। বাড়িতে এসে তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহায়তায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দোতলার সিঁড়ির কাছেই স্বামী, স্ত্রী ও মেয়ের মরদেহ পাওয়া যায়। আর একটি কক্ষের খাটের নিচ থেকে উদ্ধার করা হয় ছোট ছেলে আয়ুষের লাশ। কালকে ফোন দেয়নি, আজকে উনি ফোন দিয়ে দেখতেছে যে কারোর ফোনেই ঢুকতেছে না। তখন ওনারাই আমাদেরকে জানাইছে যে ওনাদের ফোনে পাওয়া যাচ্ছে না। এই তারপরে আমরা এসে এই অবস্থা। এই ঘটনাটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা আইনের বিচার চাই। মারা তো গেছে, এখন তার আত্মা উদ্ধার। নিহতদের গলায় রশির দাগ মিলেছে জানিয়ে পুলিশের ধারণা, ডাকাতির পর পরিবারের সব সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পারিপার্শ্বিকতা, ভিতরের যে অবস্থা, তাতে আমার মনে হয়েছে, প্রাথমিকভাবে আমি মনে করছি এটা ডাকাতির ঘটনা। তবে তদন্ত না করে শেষ কথা বলা যাচ্ছে না। গত বছরের 31 ডিসেম্বর রংপুর জিলা স্কুল থেকে অবসরে যান গণপতি চক্রবর্তী। তার মেয়ে আগামী চক্রবর্তী কারমাইকেল কলেজ থেকে মাস্টার্স শেষ করেছেন। ছেলে আয়ুষ ছিল রংপুর জিলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। রংপুরে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও তার স্ত্রী সন্তান সহ 4 জনকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করছেন রংপুর জিলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখানে আছেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। সরাসরি যাব তার কাছে।
রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল এবং তার সন্তান আয়ুষ চক্রবর্তী প্রিয়ম এই স্কুলেরই শিক্ষার্থী। তাদের যে গতকালকে হত্যা হয়েছে, অর্থাৎ একই পরিবারের 4 জনকে কালকে শ্বাসরোধ করে হত্যার যে ঘটনা, সেই বিচারের দাবিতে কিন্তু আমরা দেখছি যে জেলা স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে, জেলা স্কুলের যারা শিক্ষক রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে বিচারের দাবিতে কিন্তু দাঁড়িয়েছেন। তারা কিন্তু মানববন্ধন করছে। তারা একটু আগে সড়ক অবরোধ করেছিলেন, তারা বিক্ষোভ করছেন এবং তারা যে দাবি জানাচ্ছেন যে তাদের যে শিক্ষক ছিলেন, অর্থাৎ জেলা স্কুলের প্রাক্তন শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল সহ তার পরিবারের 4 জনকে হত্যার যে ঘটনা, সেই হত্যার ঘটনার যারা জড়িত তাদের আসলে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের তারা দাবি জানাচ্ছেন। এবং এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু তাদের সহপাঠী যারা ছিলেন আসলে আয়ুষ চক্রবর্তী প্রিয়ম, তিনি কিন্তু আসলে এই জেলা স্কুলের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন, তার হত্যার দাবিতে তারা বিচার চাচ্ছেন। এবং শিক্ষকরাও কিন্তু এখানে দাঁড়িয়েছেন এবং আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে গণপতি চক্রবর্তী জুয়েল এই স্কুলের একজন প্রাক্তন শিক্ষক ছিলেন। তিনি গত বছর আসলে অবসর গ্রহণ করেছেন এবং তিনি এখানকার একজন স্বনামধন্য শিক্ষক ছিলেন। তার আসলে 2 ছেলে ও স্ত্রী সহ 4 জনকে আসলে গতকালকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এবং রংপুর নগরীর মাউসুয়াপা এলাকার জানিয়ে রাখি, সেখানে কিন্তু গতকাল রাত 11টার দিকে শিক্ষক জুয়েল সহ তার 2 সন্তান, মেয়ে প্রার্থী এবং ছেলে প্রিয়ম এবং স্ত্রী প্রীতিলতা বালা, তাদের 4 জনেই কিন্তু মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কিন্তু সেরকম কোনো তথ্য জানানো হয়নি, যদিও আমরা জেনেছি যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনার সন্দেহভাজন। সেটি কিন্তু আসলে গণমাধ্যমকে এখনো পুলিশে জানায়নি। তবে কিছুক্ষণ পরেই পুলিশের একটি প্রেস ব্রিফিং রয়েছে, সেখান থেকে আসলে নিশ্চয়ই জানা যাবে যে এই ঘটনায় আসলে কাউকে গ্রেপ্তার করা হলো কিনা, কিংবা আসলে কোনো আপডেট আছে নাকি। সব মিলে যদি বলি, রংপুরের জেলা স্কুলের সামনে কিন্তু এখন যিনি শিক্ষক ছিলেন গণপতি চক্রবর্তী জুয়েল, তার পরিবারের হত্যার বিচারের দাবিতে তারা কিন্তু মানববন্ধনে দাঁড়িয়েছেন এবং এখন পর্যন্ত এই মানববন্ধন কিন্তু চলছে। তো সব মিলে এই ছিল রংপুরের জেলা স্কুল সামন থেকে সবশেষ। রংপুর ভারতের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা গণমাধ্যম কর্মী দেবাশিস দত্ত ও তার সন্তানের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। এর আগে শনিবার রাতেই তার স্ত্রী এবং শ্বশুরকে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়। এদিকে ভোরে ব্যবসায়ী আহমেদ বাবুর মরদেহ নিজ গ্রামের বাড়ি সাভারের আমিনবাজারের বেগুনবাড়িয়া গ্রামে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। জানাজা শেষে তাকে দাফন করা হয়। একই অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদেশি আলিমুজ্জামান সাজুর মরদেহ শনিবার তার নিজ গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বরেয়া গ্রামে দাফন করা হয়। আর রেপতি সরকারের মরদেহ স্বজনদের আবেদনের প্রেক্ষিতে কলকাতা নিমতলা শ্মশানে দাহ করা হয়। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশন জানায়, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কর্মকর্তা। মামলাটি এখনও তদন্তাধীন। পরে গেল 9 আগস্ট সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ট্রাইব্যুনালে আজ তাকে হাজির করার পর গ্রেফতার দেখানোর আবেদন করা হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার এক দেহরক্ষীর সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের তথ্য উঠে আসে। সাক্ষ্যে বলা হয়, ইলিয়াস আলী গুমের আগে মহাখালীতে একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে ছিলেন সাইফ। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন ইলিয়াস আলী। বাণিজ্যের সংবাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল চলতি বছরের 16 ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, অক্টোবরের মধ্যেই কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হবে। তিনি বলেন, আগামী বছর বিমানবন্দরে নতুন যুক্ত হবে 10টি বিমান। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে গেলে আমরা এটাতে হাত দিব, তবে দ্রুত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি, যাতে করে অন্তপক্ষে আভ্যন্তরীণটা আমরা শুরু করতে পারি আগে, তারপরে ইন্টারন্যাশনালে গেলাম। আমাদের রেনোভেট করতে হবে কিছুটা, প্লাস 3000 ফিট করতে হবে, আর ছোট একটা টার্মিনাল বিল্ডিং করতে হবে। তো এই হলো আমাদের ওখানের কাজ, মানে ওটা আমাদের প্রায়োরিটি ভিত্তিক আমরা শুরু করব। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা অক্টোবরের মধ্যে ইনশাল্লাহ স্টার্ট করব।
কুয়েতে আগামী 1 সেপ্টেম্বর থেকে বন্ধ হচ্ছে ভিজিট ভিসা এবং দেশের বাইরে অবস্থানরত প্রবাসীদের ছুটির অনুমতিপত্রের স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধির বিশেষ সুবিধা। মধ্যপ্রাচ্যের অস্থিরতা আর বিমান চলাচলে অনিশ্চয়তার সময়ে কুয়েতের বাইরে থাকা অনেক প্রবাসী নির্ধারিত সময়ে ফিরতে পারেননি কর্মস্থলে। এমন পরিস্থিতিতে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনের ঝুঁকি কমাতে বিশেষ সুবিধা চালু করে কুয়েত সরকার। বিশেষ ব্যবস্থার আওতায় নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরও ভিজিট ভিসায় দেয়া হয় অতিরিক্ত সময়। তবে 1 সেপ্টেম্বর থেকে শেষ হচ্ছে এই বিশেষ সুবিধা। পরিবেশ, দেশীয় ঐতিহ্য ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয়ে ক্লেমনের পরিবেশ বান্ধব প্ল্যাটফর্ম গ্রিন ওয়েব আয়োজন করেছে বৃক্ষরোপণ কর্মসূচি। এই উদ্যোগ দেশের 8 বিভাগে নিজস্ব পরিচয় ও জিআই ঐতিহ্যকে গুরুত্ব দিয়ে নির্বাচিত করা হবে জিআই ফলের গাছ ও দেশীয় গাছের পরিণত চারা। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ জহুরুল আলম জানান, ক্লেমন এ লক্ষ্যে 1 লাখ কর্মসূচির মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে হবে যেখানে দেশীয় ও জিআই ফলের গাছ শুধু প্রকৃতিকেই সমৃদ্ধ করবে না, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও বহন করবে সেই অঞ্চলের পরিচয় ও ঐতিহ্য। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম বিল্টনও উপস্থিত ছিলেন। বিলাসবহুল স্লিপার বাসের বড় একটি অংশই চলছে অনুমোদন ছাড়া। অভিযোগ রয়েছে বিআরটি এর কাছ থেকে সিঙ্গেল ডেকের এসি বাসের নিবন্ধন নম্বর নিয়ে অনুমোদনহীনভাবে বদলে ফেলা হচ্ছে কাঠামো। সারা দেশে বিভিন্ন ব্যানারে চলছে প্রায় 8 শতাধিক বাস। প্রশ্ন উঠছে, নিয়ন্ত্রক সংস্থার চোখের সামনে এতগুলো অবৈধ যান কিভাবে চলছে? আর পুলিশ ব্যবস্থা নিতে গেলেই সামনে আসছে ডাম্পিং সংকট। মিজানুর রহমান মিন্টুর ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। তো বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। বিআরটি মনে করেন আগের থেকে চোখে দেখে নেই, এতগুলি গাড়ি বের হয়েছে। এটা যে আমি ধরে এনে আটকে রাখবোটা কোথায়? রাতের আধার ভেদ করে সড়কে ছুটছে একের পর এক বিলাসবহুল স্লিপার বাস। ভেতরে আয়েশের ব্যবস্থা, আধুনিক সাজসজ্জা সবই আছে, কিন্তু নিরাপত্তা নিয়ে রয়ে গেছে বড় প্রশ্ন। রয়েছে ভয়াবহ দুর্ঘটনার ঝুঁকিও। বাংলাদেশ সড়ক পরিবহন আইন বলছে, একটি যানবাহনের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আসন বিন্যাস কিংবা মূল কাঠামো পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু এই আইনের তোয়াক্কা করছেন না স্লিপার বাস মালিকরা। অনুসন্ধানে দেখা যায় রাজধানীর সাভারের বলিয়ারপুল, আমিনবাজার, ডেমরা, যাত্রাবাড়ি এলাকায় গড়ে উঠেছে নামে বেনামে বিভিন্ন বাসের বডি প্রস্তুতকারী প্রতিষ্ঠান, যেখানে তৈরি হচ্ছে নিত্য নতুন অবৈধ স্লিপার বাস। শুধু তাই নয়, মালিকের চাহিদা মতো এসব ওয়ার্কশপে বাসের বডির আকার, আকৃতি পরিবর্তন ও পরিবর্ধন করা হচ্ছে। যুক্ত করা হচ্ছে অতিরিক্ত বেড ও আসন, যার কোনোটি বিজ্ঞানসম্মত নয়। পাশের দেশ ভারত থেকে নিম্নমানের অশোক লিল্যান্ড, টাটা ও আইচার ব্র্যান্ডের চেসিস আমদানি করে তৈরি করা হয় বাস। এতেও রয়েছে বড় ধরনের জালিয়াতি। কাগজে কলমে আমদানির সময় একটি নন এসি বাসের চেসিসের আকৃতি দৈর্ঘ্যে 22 ফুট, প্রস্থে 6 ফুট এবং উচ্চতায় 8 ফুট থাকলেও এই পরিমাপ মানছেন না বাস মালিকরা। ওয়ার্কশপে বডি প্রস্তুত করার সময় তা হয়ে যাচ্ছে দৈর্ঘ্যে 32 থেকে 38 ফুট, প্রস্থে 8 থেকে 10 ফুট আর উচ্চতায় 10 থেকে 12 ফুট। যেভাবে টাকা দেয় ওইভাবে আর কি আমাদের কাজ হয়। অ্যাঙ্গেল যেগুলো দিয়েছে ওইগুলো আরো হাইট করে দোতলা করতেছে। যে মডেল চাইবে ওই মডেলের অনুযায়ী আমরা হাই করি। একটা চ্যাসিসের উপরে 2টা সিট বাড়াইতে চায়, সেক্ষেত্রে আমার চ্যাসিস বড় করতে হয়। ভিতরে যাত্রী বসতে পারবে না, চিপা হয়ে যাবে। এই কারণে আমরা চ্যাসিস বাড়াই দিই, জোড়া দিয়ে চ্যাসিস বাড়াই দিই। অভিযোগ রয়েছে বিআরটি এর অনুমোদন ছাড়াই এসব পরিবর্তন করা হলেও অনেক বাসের রয়েছে বৈধ নিবন্ধন নম্বর। মূলত কাগজে কলমে এসি বাস দেখিয়ে রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নেয়ার পর ওয়ার্কশপে সেই বাসকে পুনরায় এসি স্লিপারে রূপান্তর করা হয়। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প ধারণ ক্ষমতার চেসিসের উপর অতিরিক্ত বডি সংযোজনের ফলে নষ্ট হয় বাসের স্বাভাবিক ভারসাম্য। ফলে সামান্য বাতাস, গতি ও বৈরী পরিবেশে এসব বাস সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার মুখে পড়ে, ঘটে প্রাণহানি। সিঙ্গেল ডেকের বডি বানিয়ে বিআরটিতে এনে সেটা নিবন্ধন নিচ্ছে। নিবন্ধন নেওয়ার পর তারা করছে কি, এই বডি খুলে ফেলে সেই বডিকে আবার মডিফাই করে ডবল ডেকার বানিয়ে ফেলছে। পুরো বডি সহ পরিবর্তন হয়ে যাচ্ছে, দৈর্ঘ্য প্রশস্ত কিছুই ঠিক নাই, সেন্ট্রয়েডটা অনেক উপরে উঠে যাচ্ছে। এই কারণে আমরা যখন দেখি এই বাসগুলো মহাসড়কে চলছে, অনেকটা দোলনার মতো দোল খাচ্ছে। এই কারণে আমরা দেখছি যে দুর্ঘটনা ঘটছে। চেসিস সিঙ্গেল ডেকের ডবল ডেক বানিয়ে ফেলবে, তাদেরকে আপনি শাস্তি আওতায় আনেন।
স্লিপার বাসের এমন দৌরত্ব নিয়ে ভ্রুক্ষেপ নেই বিআরটি-এর। সারা দেশে কি পরিমাণ এসি স্লিপার বাস চলাচল করছে তারও কোনো সঠিক হিসেব নেই সংস্থাটির কাছে। বরং অভিযোগ রয়েছে সংস্থাটির কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীর অবৈধ আর্থিক সুবিধার বিনিময়ে ক্যান্সারের মতো বাড়ছে এসব বাসের সংখ্যা। আজ পর্যন্ত বিআরটির পক্ষ থেকে কোনো স্লিপার বাসের অনুমোদন নেই। এটা সম্পূর্ণ ইলিগাল বা অবৈধভাবে চলছে। রেজিস্ট্রেশন নেওয়ার সময় কিন্তু আপনার নর্মাল বাসে ছিল, পরবর্তীতে তারা এটা বডি চেঞ্জ করে ওটা করছে এবং যে ইনফরমেশনগুলো আমরা পাচ্ছি, যেখানে পাচ্ছি যে এই গাড়িগুলো স্লিপার করেছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। নিজেদের সীমাবদ্ধতার কথা স্বীকার করে পুলিশ বলছে, ডাম্পিংয়ে পর্যাপ্ত জায়গা না থাকায় কেবল জরিমানা আদায় করেই ছেড়ে দিতে হচ্ছে অনুমোদনহীন বাসগুলোকে। আমাদের ডাম্পিং গ্রাউন্ডগুলো এখন উপচে পড়া অবস্থা। আমার আসলে এগুলো রাখার মতো কোনো ক্যাপাসিটি কিছু নাই। বিষয়গুলো অনেক গভীর একটা সমস্যা, যার পুরো সমাধানটা আমাদের হাতে নাই। একটা গাড়ি যদি আদালতের আলামত হয়, তাহলে আমি সেটা ম্যানেজ করব কিভাবে, সেই সক্ষমতা তো আমার তৈরি হয়নি। সড়কে নিরাপত্তা নিশ্চিতে নিয়ন্ত্রক সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অনুমোদনহীনভাবেই রাজধানীতে তৈরি হচ্ছে এসব স্লিপার কোচ। দেশের বাইরে থেকে চেসিস আমদানি করে সেই চেসিসের যে নির্ধারিত পরিমাপ রয়েছে তা পরিবর্তন এবং পরিবর্ধন করে তৈরি করা হয় এসব স্লিপার কোচ, যার ফলে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ঘটে দুর্ঘটনা। এখন দেখার প্রশ্ন, সরকারের সংশ্লিষ্ট মহল এদিকে নজর দেবে কখন? কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। রাজধানীর কাকরাইলে এক সেমিনারে বক্তব্য রাখছেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সরাসরি যাব সেখানে। সেই ডিভিশনের একজন বিচারপতি পালাতে গিয়ে কলাপাতার উপরে ঘুমালেন। 90% মুসলমানের দেশে অমানবিকভাবে আয়নাগর তৈরি করা হলো। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যারা দেখেছেন তারা তার দামি রূপটা দেখতে পাবেন। বাস্তব রূপ ছিল তার চাইতেও কঠিন। কবরের সাইজের একটা ঘর, সেই ঘরের মধ্যে তার ঘুমানো, শোয়া, বসা, নামাজ আদায় করা, গোসল, খাওয়া, সব কিছু, পেশাব পায়খানা ওইখানেই। এখান থেকে কাউকে বের হতে দেওয়া হতো না। এখানে তার দামি কিছু প্রেজেন্টেশন রাখা হয়েছে। আমি মনে করি যারা সচেতন নাগরিক তাদের প্রত্যেকের এই জাদুঘর ভিজিট করা উচিত। কিন্তু দুর্ভাগ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতির দুঃখের ঘটনাগুলোকে এখানে তুলে ধরা হয়েছিল। বিশেষ একটি দেশকে, রাষ্ট্রকে খুশি করার জন্য তার অনেক উপাদান এখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। এখানে 47 সাল বা 46 সাল থেকে শুরু করে অনেকগুলা রাজনৈতিক সাংস্কৃতিক পরিবর্তনে যারা পুরোদা ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে তুলে আনা হয়েছিল। এর অনেক কিছু এখন গায়েব করে ফেলা হয়েছে নির্বাচিত সরকারের হাতে যখন আসছে। অনেক নির্যাতিত মানুষ, তাদের স্মৃতিচিহ্ন ছবিগুলো ওখানে ছিল। সরাসরি ছিলাম কাকরাইলে, কথা বলছিলেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। ইরানকে ঘিরে নতুন কোনো ষড়যন্ত্র করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিধ্বংসী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানকে চাপে ফেলতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অর্থনৈতিক সন্ত্রাস বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। মার্কিন নিষেধাজ্ঞার হুমকি সত্ত্বেও প্রতিবেশী দেশগুলো থেকে নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তেহরান একাধিক বার্তা পেয়েছে, এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে মিশর। বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। 2 দিনেই শেষ ম্যাকাই টেস্ট ইনিংস ও 51 রানের ব্যবধানে হারল বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বিফলে গেল শরীফুলের রেকর্ড। 10 উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ মিচেল স্টার্ক। সিরিজ শেষ হলো 1-1 সমতায়। দ্বিতীয় দিনের শুরুতেই ক্যামেরন গ্রিনের উইকেট হারায় অস্ট্রেলিয়া। 7 উইকেট তুলে নেন শরীফুল। পরে তাইজুলের ঘূর্ণিতে 210 রানে অল আউট হয় স্বাগতিক দল। 146 রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ, কিন্তু অজি গতির সামনে এবারও ব্যর্থ টাইগার ব্যাটিং লাইন আপ।
প্রথম ইনিংসে 64-র পর এবার 95 রানেই গুটিয়ে গেল টাইগাররা। তামিম 9 রানে আউট হলেও সাদমান করেন 1 আর মমিনুল 0 রান। শান্ত এক পাশ থেকে চেষ্টা করলেও শেষ পর্যন্ত উইকেট ছুড়ে আসেন বাজেভাবে, আর ব্যর্থতার 16 কলা পূরণ করেন লিটন দাস। পুরো সিরিজে 1 রানও করতে পারেননি উইকেট কিপার ব্যাটার মুশফিক। এক পাশে 29 রানে অপরাজিত থাকলেও অন্য পাশে ছিল আসা যাওয়ার মিছিল। দ্বিতীয় ইনিংসে 4 উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক এবং 3টি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স এবং নাথান লায়ন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব শুরু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। স্বাগত জানানো হলো গার্ড অব অনারে। বঙ্গভবনে বর্ণাঢ্য রাষ্ট্রাচার। নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন। পদোন্নতিতে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। অপারেশনাল স্থাপনা পরিদর্শন। এবং দেশে সত্যিকার গণতন্ত্র ফেরাতে চায় সরকার। যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন জানালেন এলজিআরডি মন্ত্রী। ইতিহাস ঐতিহ্য মাথায় রেখে কাজ করার আহ্বান তথ্যমন্ত্রীর। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী এসএম ইকবাল। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।